স্বাধীনতার পরবর্তী সময়ে যে সমস্ত দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি, যেমন চীন, পাকিস্তান, সৌদি আরব সহ অনেকগুলো দেশ, এই দেশগুলোর সাথে উনি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ফলে অনেকগুলো দেশের সাথে সম্পর্কটা সহজ হয়ে গেছিল। পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়নের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জনশক্তি রপ্তানির পথটি উন্মুক্ত হয়ে গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রথম সভায় উনি একটা জিনিস পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করা হবে এটা প্রধান দায়িত্ব। পররাষ্ট্রনীতির অনুসরণীয় যে মৌলিক নীতিমালা সমূহ সম্পর্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরিষ্কার ধারণা ছিল। পররাষ্ট্র নীতি সম্পর্কিত সকল উদ্যোগের নিয়ন্ত ছিলেন উনি নিজেই, প্রেসিডেন্ট সাহেব, এবং তিনি বিশ্বের বিভিন্ন মত পথের অনুসারী নেতৃবৃন্দের সাথে একটি গভীর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। তিনি আন্তর্জাতিক রাজনীতি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে দেশের ভিতরে এবং বাইরে সাহসী পদক্ষেপ নিতে ওনার কষ্ট হয়নি, অসুবিধা হয়নি, এবং বিশ্ব সবাই উনি বন্ধু পরিবেষ্টিত ছিলেন, যে কারণে বাংলাদেশের সম্মান অনেকটা বেড়েছে। এবং উনি যেহেতু পররাষ্ট্রনীতিতে সকলের সাথে সম্পর্কের মাধ্যমে একটা ইনক্লুসিভ কূটনীতিক পরিবেশে কাজ করতেন, সেখানে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি ছিল। সৌদি আরবের সাথে গভীর বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে উপমহাসাগরীয় দেশগুলোর সাথে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি বিশ্বাস করতেন পররাষ্ট্র নীতি একটি সবসময় একটা গতিশীল প্রক্রিয়া এবং এটা নির্ভর করে বিশ্ব পরিস্থিতি এবং জাতীয় স্বার্থের উপরে। সৌদি বাদশার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে গভীর বন্ধুত্ব ছিল। ওনার প্রথম ভিজিটে ওনাকে ভাই হিসেবে সম্বোধন করেছেন এবং একটা ব্ল্যাঙ্ক চেক বই হাতে নিয়ে বলেছিলেন আমার ভাইয়ের কি প্রয়োজনীয়তা আছে, বাংলাদেশের কি প্রয়োজনীয়তা আছে, এবং উনি একটি প্রতিনিধি দল পাঠাতে বলেছিলেন। পরবর্তীতে সেই প্রতিনিধি দল সেখানে যাওয়ার পর 21,70,00,000 মার্কিন ডলার সর্বকালের সর্বোচ্চ অনুদান বাংলাদেশকে দিয়েছে, এবং এর মধ্যে $5 কোটি আবার আলাদাভাবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ থেকে বিদ্যুতায়ন, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত সৌদি বাদশার পক্ষ থেকে এসেছে এবং বাংলাদেশের যে জনশক্তি রপ্তানিতে একটা বড় অবদান রেখেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এই সম্পর্কের, এই মুসলিম দেশগুলোর সাথে তার সুসম্পর্কের কারণে ওআইসিতে তার খুবই দক্ষ ভূমিকা ছিল, প্রশংসিত ভূমিকা ছিল। ইরান ইরাক যুদ্ধে অবসানে প্রেসিডেন্ট সাহেব সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ওআইসির যে পিস কমিটি হয়েছিল, যদিও সেটা 6 সদস্য বিশিষ্ট ছিল, কিন্তু ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল একক ডেলিগেট হিসাবে ইরান ইরাকের সাথে সমঝোতা করার জন্য, যদিও অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল সেখানে। এর কারণ ছিল দুই দেশের নেতৃবৃন্দ, দুই দেশের আস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উপরে অনেক বেশি ছিল, এবং সেই দায়িত্ব পালন করতে গিয়ে উনি বহুবার এই দুইটি দেশে ভ্রমণ করেছে, এবং আল কুদস কমিটির উনি ভাইস চেয়ারম্যান হিসাবে যথেষ্ট সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। তিনি বিদেশি নেতৃবৃন্দকে মুক্ত করেছেন তার অদম্য কর্মস্পৃহার কারণে। তার জার্মানি সফরের সময় উনি জার্মান রাষ্ট্রদূতের ভাষায় উনি তারকার মতো, তার ভিজিটটা স্টারের মতো ছিল ওখানকার, সবাইকে উনি মুগ্ধ করেছেন। এবং ওনার সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে অবসর সময়টুকু পেয়েছেন পুরোটাই কিন্তু অন্যরা যেরকম অবসরের সময়
বিভিন্ন বেড়ানোর একটা কিংবা অন্যভাবে সময় কাটাতে চায়, উনি কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন যে জিনিসগুলো দেখেছেন যেটা বাংলাদেশের পুনর্গঠনে কাজে আসবে, দেশের জন্য কাজে আসবে। এবং একটি কয়লা খনিতে উনি প্রায় 3 ঘন্টা সময় গভীর খনির মধ্যে ছিলেন, কিভাবে কয়লা উত্তোলন করছেন সেগুলো তারা দেখেছেন। আন্তর্জাতিকভাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট সাহেব জাতিসংঘের সনদের মূলনীতিসমূহ, উদ্দেশ্যাবলী কঠোরভাবে অবলম্বন করতেন। সাথে সাথে উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, অন্য দেশের উপর হস্তক্ষেপ, স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রত্যেকটি দেশের উপর গুরুত্ব দিয়ে ওনার পররাষ্ট্রনীতি পরিচালিত করতেন। এবং এই ব্যাপারে কোনো ধরনের ওনাকে পিছিয়ে আসতে আমরা দেখি নাই। আমরা দেখেছি যেখানে আফগানিস্তান এবং কাম্পুচিয়ায় বিদেশি সৈন্য প্রত্যাহার করার জন্য কঠিন অবস্থান নিয়েছেন। উনি প্রতিটি ফোরামে বলেছেন, ন্যামে বলেছেন, কমনওয়েলথে বলেছেন, জাতিসংঘে বলেছেন। কারণ এক দেশের অন্য দেশের উপর হস্তক্ষেপ কোনো মতেই ওনার পররাষ্ট্রনীতির চিন্তার মধ্যে পড়তো না, বিধায় উনি এটা কঠিনভাবে পালন করতেন। জাতিসংঘে ওনার বক্তব্যে উনি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরেন সেটা হচ্ছে বিশ্বের যে দেশগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য উনি একটি বিশ্বে নতুন অর্থনৈতিক মডেল করার উদ্যোগের জন্য অনুরোধ করেন। এবং উনি এই কৌশলের কিভাবে গ্রহণ করবে তার জন্য 10 দফা দাবিও পেশ করেন। উনি ভিক্ষার চেয়ে ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক একটি বিশ্ব অর্থনৈতিক অবস্থানের জন্য লড়ে গিয়েছেন। শুধু মুসলিম দেশেই নয়, উনি সারা বিশ্ব সম্প্রদায়ের জন্য যে নেতৃত্ব দিয়েছেন তার জন্য প্রেসিডেন্ট কার্টার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কার্টার বিগত সময়ে যে খাদ্যাভাব ও বঞ্চনার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দেশটি যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন এবং রপ্তানির বিষয় পর্যন্ত আলোচিত হয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বাংলাদেশের জনশক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত দেশের অর্থনৈতিকভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। এই কথাগুলো কার্টার তার বক্তব্যে বলেছিলেন। তখন প্রেসিডেন্ট সাহেব যখন যুক্তরাষ্ট্র সফরে যান, তখন জিমি কার্টার জয়েন্ট স্টেটমেন্ট করার সময় বাংলাদেশের নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটাকে উনি রাষ্ট্রনায়ক সুলভ ভূমিকা হিসেবে আখ্যায়িত করেছে। জোট নিরপেক্ষ আন্দোলনে প্রেসিডেন্ট সাহেবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উনি ওখানে সেই ন্যামের মধ্যে থাকা ছোট ছোট দেশগুলো, স্বল্প উন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের পক্ষে সবসময় খুব শক্ত অবস্থান নিতেন। এবং ওনার বক্তব্যে এই দেশগুলোর নিরাপত্তা, এই দেশগুলোর আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা যাতে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে পরিচালিত হয়, সেই দিক থেকে উনি কঠিন অবস্থান নিয়েছেন, যার কারণে ওনার জনপ্রিয়তা এই দেশগুলোর মধ্যে অনেক বেশি ছিল। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা ভালো অবস্থানে নেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছিলেন জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বিরুদ্ধে জাপান ছিল। কিন্তু শহীদ জিয়ার যে গ্রহণযোগ্যতা তখন ছিল সকলের মধ্যে, তখন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ছিল, ওআইসি দেশগুলোর মধ্যে, ন্যামের সদস্যগুলোর মধ্যে ছিল, G77 এর মধ্যে ছিল, ছোট উন্নয়নশীল এবং
স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে ছিল। পশ্চিমের দেশগুলোর মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্যতা ছিল বিদায় আমরা সেখানে জাপানকে পরাজিত করে বাংলাদেশ সেদিন জয়ী হয়েছিল। এটা কিন্তু বিরাট সফলতা। একটি দেশ স্বাধীন হওয়ার পর জাতিসংঘের সদস্য পদ লাভ করার 4 বছরের মধ্যে জাপানের সাথে প্রতিযোগিতা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করা অনেক বেশি গর্বের ছিল। এটা শহীদ জিয়ার প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আস্থা, ভালোবাসা, বন্ধুত্বের কারণে সম্ভব হয়েছিল। কোন একটি বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে কোথায় দ্বিপাক্ষিকতা শেষ হয়, বহুপাক্ষিকতা শুরু হয়, তা কে বলবে? তিনি জোর দিয়ে বলেন, প্রত্যেক আন্তর্জাতিক সমস্যায় গোড়াতে দ্বিপাক্ষিক থাকে এবং এগুলো সময় মতো সমাধান না হওয়ার কারণে এটা কয়েকটি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে অঞ্চলকে গ্রাস করে, বিশ্বকে গ্রাস করে। সুতরাং এই দ্বিপাক্ষিকতার বিষয়ে বিশ্ব রাজনীতিতে, কূটনীতিতে নতুন করে ভাবার সময়। প্রেসিডেন্ট জিয়ার প্রতি চীনের অকুণ্ঠ সমর্থনের কারণে উত্তর কোরিয়াও প্রভাবিত হয়েছিল। তারা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইল সুং তাদের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রেসিডেন্ট জিয়াকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিল এবং এটা ছিল একটা অনন্য সাধারণ সম্মান জিয়ার জন্য এবং তৃতীয় বিশ্বে এটা জিয়ার জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছিল। তার নেতৃত্বের প্রতি আস্থার এটাও একটা প্রদর্শন ছিল। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রধান দুটি বিষয় ছিল। প্রথমটি ছিল গঙ্গার পানি বন্টন, দ্বিতীয়টি ছিল সীমান্তের উপার থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা বাংলাদেশে এসে যে সমস্যা সৃষ্টি করছিল সেটা। এই দুইটাই প্রধান সমস্যা ছিল এবং মোরারজি দেশাইয়ের সাথে প্রেসিডেন্ট সাহেবের একটি সুসম্পর্ক গড়ে উঠেছিল অনেক আলাপ আলোচনার পরে। শুধুমাত্র লন্ডন যখন কমনওয়েলথ সম্মেলনে যান সেখানেই 3টি সভা করেছেন ওনারা, 3টি বৈঠক করেছেন এবং তার ফলো আপ হিসাবে এই দুটি সমস্যাকে প্রাধান্য দেওয়া হয়েছিল এবং অনেক আলোচনার পরে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং বাংলাদেশ থেকেও প্রতিনিধি দল ভারতে গিয়েছিল এর আগে। তখন গঙ্গার পানির চুক্তির ব্যাপারে সিদ্ধান্ত হয়। গঙ্গা চুক্তি সম্পাদনের ব্যাপারে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সব রাজনৈতিক দল সেই চুক্তির বিরোধিতা করেছিল। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনিও বিরোধিতা করেছিল। তা সত্ত্বেও কিন্তু গঙ্গার পানি বন্টন চুক্তি সেদিন সম্পাদন হয়েছিল। চুক্তিটির বিশেষ দিক ছিল এটাতে গ্যারান্টি ক্লজ ছিল এবং এই গঙ্গা চুক্তি কিন্তু বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে যে অনেকগুলো চুক্তির মধ্যে অন্যতম চুক্তি। যেহেতু এটাতে গ্যারান্টি ক্লজ ছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বাংলাদেশের সাথে এটা শুধু পানির সমস্যা না, একটা মনস্তাত্ত্বিক সমস্যা ছিল। কিন্তু আওয়ামী লীগ যেটা পরবর্তীতে এটা এক্সপায়ার করার পরে আওয়ামী লীগ এটা যখন পরবর্তীতে এই চুক্তি সই করে সেখানে আর গ্যারান্টি ক্লজ অথবা পানি নিশ্চিতকরণ যে ক্লজটা ছিল সেটা তারা রাখে নাই। সুতরাং চুক্তিটি অনেকটা দুর্বল হয়ে গেছিল। আর দুষ্কৃতিকারীদের, অস্ত্রধারীদের যে বাংলাদেশে আসা সেটাও একটা পর্যায়ে সিদ্ধান্তের মাধ্যমে সমাপ্তি ঘটেছে। ভারতের সাথে স্থল সীমা নির্ধারণ, অনুস্বাক্ষর, সমুদ্র সীমা নির্ধারণ, কমন রিভার, গঙ্গা সহ কমন রিভারগুলোর পানি বন্টন, বাণিজ্যিক ভারসাম্য, এগুলো আলোচনার ছিল সব সময়। তিনি কূটনৈতিক অঙ্গনে কিছু কিছু বিষয়ের সম্বন্ধে সঙ্গতিপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। একটি হচ্ছে যে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে
দ্বিপাক্ষিকতা নিয়ে যে কথাগুলো উঠে আসে বারবার, এই দ্বিপাক্ষিকতার সংজ্ঞা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। 1977 সালে জাপান এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করে ঢাকা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছিল এবং সেই ছিনতাই সংকটটা জিয়ার সরকার প্রেসিডেন্ট সাহেবের উদ্যোগে খুব সফলতার সাথে সমাধান করতে পেরেছিলেন এবং তারা জাপান সরকার সেটার জন্য খুবই কৃতজ্ঞ ছিল এবং ওনাকে সেই অভ্যর্থনা জানানোর জন্য উনি যখন জাপান যান খুবই উদ্গ্রীব ছিল সবাই এবং যারা ওই বিমানে ছিল, ছিনতাই বিমানে ছিল, তাদের অনেকে প্রেসিডেন্ট সাহেব এবং বেগম জিয়ার সাথে এসে দেখা করেছেন, অশ্রুসিক্ত ছিল। ইরানের সাথে বাংলাদেশের বন্ধুত্ব খুব গভীর ছিল। আমাদের এখন এটাও মনে আছে যখন ইরানে মার্কিন কূটনীতিবিদদের জিম্মি করে রাখা হয়েছিল, তখন একমাত্র বাংলাদেশি কূটনীতিবিদদেরই যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থেকে দেখা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার সফর দক্ষিণ পূর্ব এশিয়ার উত্তেজনা প্রশমনে সহ অবস্থানের পক্ষে ভূমিকা রাখার জন্য জিয়াকে সহায়তা করেছিল। 1978 সালে সীমান্তের ওপার থেকে বার্মার অধিবাসী রোহিঙ্গাদের বার্মিজ সেনাবাহিনী জোর করে খুন, ধর্ষণ, হয়রানি, মসজিদ অপবিত্র করে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সংখ্যা প্রায় 3 লাখ এসে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শক্ত অবস্থান নেন এবং প্রথমেই বার্মাকে অভিযুক্ত করেন এই রোহিঙ্গাদের বাংলাদেশে জোর করে প্রেরণ করার জন্য এবং এই শরণার্থী তারা যাতে অতি সত্বর ফিরিয়ে নিয়ে যায় এই ব্যাপারে উনি তাদেরকে হুঁশিয়ার করে দেন। এর পরবর্তীতে ওনার যে বিশ্বব্যাপী ওনার একটা অবস্থান ছিল, গ্রহণযোগ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, উনি বিপুলভাবে এটার জনমত সৃষ্টি করেন। ইউনাইটেড নেশনস, ওআইসি, ন্যাম, G77 সব জায়গাতে জাতিসংঘ শরণার্থীর যে কমিশনার তার ভূমিকাও খুব ভালো ছিল এবং কিছুদিন পরে বার্মার উপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছিল এবং শেখ জিয়ার অবস্থান এখানে সীমান্ত খুবই কঠোর অবস্থানে নিয়েছিলেন। একটি পর্যায়ে একটি চুক্তি সই হয় এবং সেই চুক্তি মতো ডিসেম্বরের মধ্যে প্রায় সবাই ফেরত যায়। এখানে উল্লেখযোগ্য যে একই ঘটনা বাংলাদেশে এখন হচ্ছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি কোন ধরনের কিভাবে এটাকে এই সমস্যাকে তারা অ্যাড্রেস করছে, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। আর তখন কিন্তু ওই জিয়া রহমান সাহেব তাদেরকে যখন প্রেরণ করলেন বার্মাতে ফেরত পাঠালেন, যে ইকোনমিস্টের একটা আর্টিকেলে তারা বলেছিল এটা একটা অলৌকিক ব্যাপার, নাকি এটা মরিচিকা, একটা প্রশ্ন চিহ্ন ছিল সেখানে। প্রেসিডেন্ট জিয়া যখন ভারত সফরে যান তখন রাষ্ট্রপতির ভোট সভায় উনি জিয়াকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন। আমি একটু পড়ে শোনাতে চাই, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এই বক্তব্যটি। উনি জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, কোট, একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে আপনি যে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই জন্য আপনার দেশের ইতিহাসের পাতায় আপনার অবস্থান এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। দেশের শাসনভার হাতে নেওয়ার পর আপনি এমন একজন নেতা হিসেবে বাংলাদেশ ও বিদেশে ব্যাপক সম্মান পেয়েছেন, যিনি তার দেশের অগ্রগতি ও জনগণের কল্যাণের জন্য সত্যি সত্যি নিজেকে উৎসর্গ করেছেন। সার্ক অঞ্চল গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট সাহেবের স্বপ্ন অনেক আগের ছিল, উনি ক্ষমতায় আসার আগের থেকেই ছিল এবং উনি সেই মনোভাব বিভিন্ন জায়গায় প্রকাশ করেছেন।
ক্ষমতায় আসার পরেই পররাষ্ট্র নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে সার্ক অঞ্চল গঠনের উদ্যোগ নেন এবং এই উদ্যোগে প্রথমে যে এই অঞ্চলের যে একটা আমাদের ঐতিহাসিক ব্যাগেজ আছে, নিজেদের মধ্যে বিভিন্ন সময় হানাহানি বিভেদের কারণে একটা আস্থার সংকট ছিল। সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক সিনিয়র কর্মকর্তারা অনেকে বলেছিলেন এটা সম্ভব নয়। এই বিভেদ মিটিয়ে এই অঞ্চল গঠন করতে গেলে যেই ধরনের সহযোগিতার প্রয়োজন সেটা হয়তো নাও আসতে পারে। তো জিয়া রহমান সাহেবের উনি কিন্তু সেখানে ক্ষান্ত হননি। উনি বলেছেন এখানে আমাদের এই অঞ্চলের সহযোগিতার প্রয়োজন দারিদ্রতা বিমোচন করার জন্য, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য, জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, এই অঞ্চলের প্রবৃদ্ধির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিশ্চয়ই এই অঞ্চলের নেতারা অনুধাবন করেন। শুধু একটি উদ্যোগের অভাব এখানে আছে। তো উনি খুব এটাকে একটা সিরিয়াস প্রজেক্ট হিসেবে হাতে নিয়ে কাজ করেছেন। বিভিন্ন সার্ক মুক্ত দেশগুলোতে উনি গিয়েছেন, সরকার প্রধানদের সাথে কথা বলেছেন, দূত পাঠিয়েছেন এবং এটার গুরুত্ব অনেক সময় অনেকে বুঝলেও আমাদের যে রাস্তাহীনতার অভাবে কিন্তু এটা একটু সংকট ছিল, অবশ্যই সংকট ছিল। বিশেষ করে একটা পর্যায়ে পাকিস্তানের ধারণা ছিল যে এটা ভারত বাংলাদেশের মাধ্যমে এই কাজটি করছে, আবার ভারতের ধারণা ছিল যে অন্যান্য রাষ্ট্রগুলো তারা ভারতের স্বার্থবিরোধী কাজ করার জন্য একটা গ্যাং আপ করছে। তারপরও সবকিছু উতরিয়ে বিশ্বাসের সৃষ্টি হয়েছিল, আস্থার সৃষ্টি হয়েছিল। এটার জন্য প্রেসিডেন্ট সাহেব অনেক গুরুত্বপূর্ণ লোকজন এখানে এটার সাথে উনি তাদেরকে সম্পৃক্ত করেছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় পার্লামেন্টও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন এটার গুরুত্ব অবশ্যই ঠিক আছে এবং এটার প্রয়োজনীয়তা আছে। তো দুঃখের বিষয় হলো যে শহীদ জিয়ার অন্তর্ধানের পরে সার্কের যাত্রা শুরু হয় এবং এটা সার্ক অঞ্চলের নেতৃবৃন্দরা খুবই গভীরভাবে এটা ফিল করেছিলেন এবং উনি যে স্বপ্নদ্রষ্টা, উনি যে সার্ক যে ওনার উদ্যোগ, ওনার সেই প্রচেষ্টার মাধ্যমে যে সার্ক গঠন হয়েছে সেটার বিভিন্নভাবে তারা প্রকাশ করেছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পররাষ্ট্র নীতির বিষয়ে যে তার যে একটা অস্বাভাবিক প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসি নেবার তার যে নীতি ছিল এবং আগ্রহ ছিল সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে আমি ফোকাস করতে চাই। আমরা যখন তাকে ব্রিফ করতাম ইরান ইরাক যুদ্ধের সময় 1980 সালের মাঝামাঝি, তখন তিনি কিন্তু চেয়েছিলেন বাংলাদেশকে নতুন করে বিশ্ব ব্যবস্থায় পরিচিত করতে এবং প্রচন্ড বাধা সত্ত্বেও, সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যে যে ইরান ইরাক যুদ্ধ, সেখানে তিনি একটা কার্যকর ভূমিকা রাখবেন ওআইসির পক্ষ থেকে। এবং আমার সুযোগ হয়েছিল তখন যে আমরা তিনজন তাকে রেগুলারলি ব্রিফ করতাম প্রায় বছরখানেক ধরে। তার মৃত্যু ঘটার আগ পর্যন্ত তিনি ইরান ইরাক যুদ্ধে যে মধ্যস্থতা করছিলেন যুদ্ধ পরিসমাপ্তি ঘটাবার, সেখানে আমরা তার খুব কাছে এসেছিলাম আমরা দুইজন। এবং তখন একটা বিষয় আমার বোধগম্য হয়েছিল যে তিনি বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশকে তুলে ধরার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আরো বেশি মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসির উপর জোর দিয়েছিলেন এবং মাল্টিল্যাটারালিজমের মাধ্যমে তিনি তার এই দেশের যে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। প্রচন্ডভাবে তিনি সচেতন ছিলেন যে তাকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে
এমন কিছু বিষয়ে যেগুলো তার নিজের গ্রহণযোগ্যতাকে আরো তীক্ষ্ণভাবে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক করে তোলে। এবং তার একটা অসাধারণ চিন্তাধারা ছিল এই অর্থে যে তিনি কিন্তু মেধাকে প্রচন্ড জোর দিতেন এবং মেধার লালনের জন্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি এমন বিষয়ে এবং এমন ব্যক্তিবর্গকে কাছে টেনে নিয়েছেন যাদের প্রাসঙ্গিকতা একটা প্রোঅ্যাক্টিভ ফরেন পলিসির জন্য কাজে দেবে। যেমন তার সময় তিনি প্রফেসর শামসুল হক ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, যিনি একসময় তৎকালীন পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন এবং অত্যন্ত গুণী একজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবেও তিনি ছিলেন। তার সময় পররাষ্ট্র সচিব ছিলেন এস কিবরিয়া, যিনি কিনা পরবর্তীতে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। এই এস কিবরিয়া তখন পররাষ্ট্র সচিব হিসেবে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো একটা কার্যকর পর্যায়ে রাখতে যে রোল প্লে করেছিলেন সেটা প্রেসিডেন্ট জিয়ার আগ্রহের জন্যই সম্ভব হয়েছিল। কেননা প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন যে একদিকে যেমন ভারতের গুরুত্বকে অনুধাবন করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ব্যালেন্স বা একটা সম্মানজনক পরিস্থিতি বজায় রাখা, অপরদিকে তিনি এটাও জানতেন যে ভারতকে তার যথাযথ গুরুত্ব দেয়া এই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সামনে রেখেই সেই গুরুত্ব বহন করতে হবে। কোনোভাবেই তিনি ভারতীয় প্রাধান্য চাপিয়ে দেওয়ার সুযোগটাকে আসতে দেননি এবং বরং তিনি যে চীনের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং পাশাপাশি মুসলিম বিশ্বের সাথেও যে একটা নতুন গ্রহণযোগ্যতার সম্পর্ক গড়েছিলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বড় ধরনের সম্ভাবনার পথ খুলেছিলেন, এগুলো সবই ইন্ডিকেট করে যে তার বহুমাত্রিক পররাষ্ট্রনীতির চিন্তাধারা। এবং যেটা আমি বললাম যে ওই সময়ে বাংলাদেশের এমনই একটা পর্যায় ছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যখন যে একটা জন্মলগ্নের কয়েকটা বছর পরে বাংলাদেশ যখন চাচ্ছিল যে আন্তর্জাতিক অঙ্গনে তার যে যথাযথ প্রভাব, সেই প্রভাব রাখার, বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে শক্ত করা, সামরিক শক্তিকে গড়ে তোলা এবং সব মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তার যে অভ্যন্তরীণ যে সামর্থ্য রয়েছে সেটাকে সুদৃঢ় করা এবং কোনোভাবেই বাংলাদেশকে কোনো রাষ্ট্রের প্রভাব বলয়ে থাকার মতো পরিস্থিতি না থাকা, সেটা করতে যেয়ে তিনি একদিকে চীনের সাথে সম্পর্কের দুয়ার খুলেছেন, অপরদিকে মুসলিম বিশ্ব, অপরদিকে পশ্চিমা বিশ্ব এবং অবশ্যই ভারতের সাথে তিনি সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন পথ উন্মোচন করেছিলেন। আজকে আমরা যখন পিছন দিকে তাকাই, আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে প্রোঅ্যাক্টিভ যে পথ নির্দেশনা বা নতুনত্বের যে প্রক্রিয়া যে তখন ছিল, তার অনেক বড় একটা অভাব বোধ করি। এবং তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে কতখানি নিজস্ব চিন্তা ভাবনা ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সার্ক সৃষ্টি। প্রেসিডেন্ট জিয়া তার নিজের প্রত্যয়ে, নিজের চিন্তাধারার মাধ্যমে এই অসাধারণ প্রক্রিয়াকে বাস্তবায়িত করতে সমর্থ হয়েছিলেন। তৎকালীন ভারতীয় নেতৃত্ব সার্কের ব্যাপারে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু যখন জিয়াউর রহমান এই উপমহাদেশের 5-6টি দেশকে নিয়ে তার ইনিশিয়েটিভ প্রমাণ করলেন এবং সেখানে অনেক নতুনত্বের ধারণা আনলেন, তার ফলে বাংলাদেশের অবস্থান অনেক সুউচ্চ পর্যায়ে চলে যায়। এবং ভারত যে জিয়াউর রহমানের নেতৃত্বকে কতখানি সম্মানের চোখে দেখতেন তার সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই যে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি নীলাম সঞ্জীব রেড্ডি
অকপটে জিয়াউর রহমানের ভারত সফরের সময় স্বীকার করেছিলেন যে তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং তার প্রতি সেই সম্মানটুকু রাখা ভারতের জন্য এটা একটা অনিবার্য সত্য। যখন একজন ভারতীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেনে নিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে, তখন তার পেছনে, সেই ঘোষণার পেছনে ছিল ভারতের সততা এবং সত্যকে বাস্তবে স্বীকার করে নেয়া। আজকে আমরা দেখতে পাই, এর মাধ্যমে আমরা বুঝতে পাই যে জিয়াউর রহমান কতখানি তার চিন্তাধারা ছিল বাংলাদেশকে একটা স্বাধীন কার্যকর সত্তা হিসাবে বিশ্ব ব্যবস্থায় গড়ে তুলতে। আমরা যদি দেখি যে পশ্চিমা বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে জিয়াউর রহমান যে পদক্ষেপ নিয়েছিলেন এটা উল্লেখযোগ্য, এবং আমি বলতে পারি যে মার্কিন নেতৃত্বের একটা অংশ তখন জিয়াউর রহমানের যখন মৃত্যুবরণ করে একথা তারা অত্যন্ত দুঃখের সঙ্গে বলে যে প্রেসিডেন্ট জিয়া যদি বেঁচে থাকতেন তাহলে দক্ষিণ এশিয়ায় বা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের মতোই একটা গুরুত্বপূর্ণ মিত্র দেশে পরিণত হতো। এই যে অকপট স্বীকৃতি ঢাকায় মার্কিন যে মিশন তারই এক তৎকালীন একজন কর্তা ব্যক্তির মুখে, এর ফলে বোঝা যায় যে জিয়ার উপর তাদের কতখানি আস্থা ছিল, কতখানি জিয়াউর রহমান পররাষ্ট্র নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একথা ঠিক যে প্রেসিডেন্ট জিয়া তার যে বছরগুলি তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন সেখানে তার উপর আস্থা রাখার মতো একটা পরিস্থিতি তিনি তৈরি করেছিলেন। এর উদাহরণ হচ্ছে যে ইরান ইরাক যুদ্ধে তখন তিনি যে মধ্যস্থতা করতেন সেখানে তার সাথে ছিল পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক, পিএলও প্রধান ইয়াসির আরাফাত, আফ্রিকার প্রেসিডেন্ট সিকো টুরে, গিনির প্রেসিডেন্ট, এবং এরা প্রত্যেকেই প্রেসিডেন্ট জিয়ার সাথে একটা সম্পৃক্ততা রাখতেন যে ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্রে প্রেসিডেন্ট জিয়া যে উদ্যোগগুলো নিচ্ছেন তাকে তারা দেখতেন যে একটা কার্যকর ভবিষ্যৎধর্মী পদক্ষেপের মতো। প্রেসিডেন্ট জিয়ার প্রচন্ড তীক্ষ্ণ সচেতনতা ছিল ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থায়। আমার একটা উদাহরণ মনে পড়ে যে একদিন আমরা যখন তাকে ব্রিফ করছিলাম 1980 সালের কোনো এক সময়ে, তখন তৎকালীন বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন জাতিসংঘে, অ্যাম্বাসেডর খাজা কায়সার বঙ্গভবনে এসে প্রেসিডেন্ট জিয়ার সাথে সাক্ষাৎ করছিলেন, এবং আমরা সেই সময় আমরা কয়েকজন তখন তাকে ব্রিফ করছিলাম। প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর কায়সারের কাছে যখন তিনি জানতে চাইলেন যে জাতিসংঘে কি ঘটছে, তখন আমার এখনো মনে পড়ে অ্যাম্বাসেডর কায়সারের উত্তর ছিল যে মিস্টার প্রেসিডেন্ট, আজকে মার্শাল টিটোর মৃত্যুর পরে তৃতীয় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো এখন আর কেউ নেই, কাজেই আমরা আশা করব। এবং তিনি এটা বললেন যে পশ্চিমা বিশ্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থিত জাতিসংঘ হেডকোয়ার্টার্সের থেকে তিনি বললেন আজকে আপনাকেই এগিয়ে আসতে হবে মার্শাল টিটোর অ্যাবসেন্সে তৃতীয় বিশ্বে একটা নেতৃত্বর ধারণা গড়ে তুলতে। তখন এই কথা শুনে প্রেসিডেন্ট জিয়া অবাক হয়েছিলেন, কিন্তু আমরা আজকে পিছন দিকে তাকালে বুঝতে পারি যে তিনি সত্যিকার অর্থেই সচেষ্ট ছিলেন যে তার উপর যে দায়িত্ব পড়েছিল ইরান ইরাক যুদ্ধের সময় তিনি যে উদ্যোগগুলো নিয়েছিলেন, এবং বারবার তেহরান আর বাগদাদ ঘুরে আসতেন, এবং আমরা তিনজন আমাদেরকে তিনি ডাকতেন বঙ্গভবনে জানার জন্য, বোঝার জন্য এবং ব্রিফ করার জন্য। তখন আমার বয়স খুব কম ছিল, আমার বয়স মাত্র 25 বা 26, এবং
মাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শিক্ষা নিয়ে ফেরত এসেছি, আমরা দুজন ছিলাম। এবং ওই সময় যে তার যে একটা অসাধারণ গুণ দেখলাম, যে তিনি আমলা কর্তৃক কোন আমলাদের সাথে একটা আলাদা সম্পর্ক রাখতেন, রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদেরকেও সাথে আলাদা, কিন্তু তার যে ব্যক্তিগত জ্ঞান অর্জনের স্পৃহা, সেজন্যে তিনি প্রশ্ন করতেন এবং প্রচন্ড মনোযোগ সহকারে 2-3 ঘন্টা ব্যাপী তিনি শুনতেন এবং শোনার পরে সবকিছু সামারাইজ করতেন। তার যে তীক্ষ্ণ মেধা ছিল সেটা সম্পর্কে এখন বুঝতে পারি যখন চিন্তা করি যে কিভাবে 2-3 ঘন্টা আমরা ইরান ইরাকের ইতিহাস নিয়ে যখন এবং তৎকালীন বিশ্ব কূটনীতি নিয়ে যখন ব্রিফ করতাম, সেই বিষয়গুলোকে তিনি শেষে মাত্র 5 বা 10 মিনিটের ভিতর কিভাবে সারসংক্ষেপ তৈরি করতেন এবং তার যে জ্ঞান অর্জনের যে আগ্রহ এবং সেটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার যে আগ্রহ, সেটা আমাদেরকে অবাক করে দিত। এবং তার যে অকাল মৃত্যু ঘটল, সেটা বাংলাদেশের জন্য একটা চরম দুর্ভাগ্য। এমন একটা সময় তিনি পৃথিবী ত্যাগ করলেন যখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের ইমেজকে তিনি খুবই একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাচ্ছিলেন এবং ব্যক্তিগতভাবেও তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্রনায়ক হওয়ার পথে ছিলেন। এবং এটাই আমি নির্দ্বিধায় বলতে পারি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার যে পররাষ্ট্রনীতির চিন্তাধারা গড়ে উঠেছিল, আমাদের যে স্বাধীন পররাষ্ট্রনীতি, যেখানে অর্থনৈতিক অর্জন পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের যে সীমান্ত তার সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এই যে প্রক্রিয়া তিনি গড়ে তুলেছিলেন, তার ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটা সম্পূর্ণ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্বাধীন দেশ হিসাবে নিজেকে বিশ্ব দরবারে তুলবেন, সেই বাস্তবতা সৃষ্টি হয়েছিল। জিয়াউর রহমান তিনি এসেছিলেন একজন অত্যন্ত মেধাবী সামরিক নায়ক হিসাবে। তিনি তার ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ড প্রখর ছিলেন এবং যার ফলে তিনি খুব সহজেই পিক আপ করতে পারতেন যে কোনটা ঘোষণামূলক অবস্থান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আর কোনটা কার্যকর নীতি। তিনি কোনোভাবেই এই এমন যে চোখ ধাঁধানো বা মিথ্যা প্রতিশ্রুতি দেয়া বিশ্ব রাজনীতির বাস্তবতাগুলো, সেগুলো তিনি খুব সহজে রিড করতে পারতেন এবং তার উদ্দেশ্য ছিল যে তিনি আলোচনা এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে খুব একটা সীমিত গণ্ডির মধ্যে তিনি মেধার চর্চা করতেন এবং সেই মেধার চর্চার মাধ্যমে তার প্রতিটা পদক্ষেপ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখা যেত যে কার্যকর ফলাফল পাওয়ার প্রত্যাশা সেখানে দৃঢ় ছিল। তবে একটা কথা না বললেই নয়, যে এটা বলা হয় তার জীবনের শেষ দিনগুলোয় আমার সুযোগ হয়েছিল, আমরা যখন তাকে ব্রিফ করতাম পররাষ্ট্রনীতি নিয়ে, তখন এটা মনে হতো যে তিনি খুব বেশি মনোনিবেশ করছেন আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের যে সংকট, ইরান ইরাক যুদ্ধের মাধ্যমে তার ব্যাপারে মনোযোগ দিতে এবং ভারতের যে অবস্থান দক্ষিণ এশিয়া, সেখানে বাংলাদেশকে সমতার পর্যায়ে আনার ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক যে প্রক্রিয়া সেখানে এত ব্যস্ত হয়েছিলেন, তখন মনে হচ্ছিল যে তিনি হয়তো দেশের অভ্যন্তরে যে তার জীবনের প্রতি যে হুমকি উঠতে পারে সেই বিষয়ে হয়তো তার অতখানি তীক্ষ্ণ সচেতনতা ততটা ছিল না, যার ফলে দেখা যায় যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র গড়ে উঠেছিল সেটাকে তিনি গুরুত্ব দেননি। অথচ আমরা যারা স্বাভাবিকভাবে তার কাছাকাছি ছিলাম, মনে হতো যে
তিনি দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরার প্রক্রিয়ায় এত বেশি তার মনের একটা কমিটমেন্ট ছিল, মেন্টাল কমিটমেন্ট, যে হয়তোবা তিনি আজ করতে পারেননি। আমার মনে পড়ে যে ঠিক তার মৃত্যুর কিছুকাল আগে তালপট্টি দ্বীপ নিয়ে সংকট সৃষ্টি হয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে তালপট্টি দ্বীপ এটা অমীমাংসিত বিষয়। তখন 1981 সালের এপ্রিল মে মাসের দিকে দেখা গিয়েছে যে একটা ঘটনা ঘটে, যে ভারতীয় কোনো জাহাজ তালপট্টিতে ভারতীয় পতাকা বসিয়ে দিয়েছিল। এই ঘটনা ঘটার পর প্রেসিডেন্ট জিয়া তিনি এই বিষয়ে কোনো কিছু তিনি তার রিয়াকশন ব্যক্ত করেননি। তিনি অপেক্ষা করছিলেন যে আরো অন্য তথ্য জানবার জন্য, এবং সেখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময়ে আমরা যখন তাকে ব্রিফ করতাম তখন আমরা খুব চিন্তিত হয়ে থাকতাম যে কোনো উচ্চাভিলাষী সামরিক কর্তৃপক্ষ এই সুযোগে তার উপর কোনো প্রতিশোধমূলক কিছু করেন কিনা। এবং ঘটনা তাই ঘটল। চট্টগ্রামে তিনি যখন নিহত হলেন তখন মনে হচ্ছিল যে সেই চট্টগ্রাম সফরেই তিনি এটা হয়তোবা তার কনফিডেন্স লেভেল এমন ছিল যে তিনি ঠিক রিয়েলি বিশ্বাস করতে পারেননি যে সেখানে তার জীবনের প্রতি এ ধরনের আক্রমণ ঘটতে পারে। তার নিশ্চল আস্থা ছিল যে তিনি স্বাভাবিকভাবেই তার কার্যক্রম চালিয়ে আবার ঢাকায় ফিরে আসবেন চট্টগ্রাম থেকে। এবং ওই সময়টায় আমাদের এই বাস্তবতা তখন খুবই একটা ডিস্টার্বিং ফ্যাক্টর ছিল, যখন আমরা উপলব্ধি করলাম যে তিনি ঝুঁকি নিয়ে যে বাংলাদেশের ভেতরকার সবকিছুকেই তিনি হয়তোবা এমন চোখে দেখছেন যে সেখানে তার আন্তর্জাতিক প্রয়াস সেটা কোনোভাবেই বিঘ্নিত হবেন না। তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার একক প্রচেষ্টা অনেক গুরুত্ব পায়, কেননা তার চিন্তাধারায় তিনি সবার কাছে শুনতেন যাদের চিন্তাধারা। তিনি একজন অত্যন্ত কমিটেড লিসেনার ছিলেন, শুনতেন কিন্তু কখনো বুঝতে দিতেন না যে শেষ পর্যন্ত তার চিন্তাধারা, তার কার্যকর পথ কোন দিকে যাবে। তিনি অত্যন্ত তীক্ষ্ণ ছিলেন, তার মেধা অত্যন্ত প্রখর ছিল, এবং তার আচরণের মাধ্যমেই আমরা বুঝতে পারতাম যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি কিভাবে চিন্তা করতেন। এবং তিনি মেধার প্রতি প্রচন্ড গুরুত্ব দিতেন। এ কথা বলতে কোনো সন্দেহ নাই যে তার কার্যকরভাবে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি অধ্যাপক শামসুল হক, পাকিস্তানের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ছিলেন, প্রফেসর শামসুল হককে তিনি এমনভাবে তার মেধাকে কাজে লাগিয়েছিলেন যেটা বাংলাদেশের ইমেজকে, প্রেসিডেন্ট জিয়ার ইমেজকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে খুবই এফেক্টিভ ফল আনতে সহযোগিতা করেছিল। রহমানের পররাষ্ট্রনীতি এবং বিপ্লবী সম্বন্ধে আলোচনা করার সময় যে কোনো এরকম অ্যাচিভমেন্টে বলি কন্টিনিউটি খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউটি অফ ফরেন পলিসি। এর আগে থেকে একটু ব্যাকগ্রাউন্ড দিতে হয় যে এরিয়াগুলো প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রায়োরিটি ছিল। একটা ছিল ওআইসি, তারপরে নন ল্যান্ড মুভমেন্ট, ল্যান্ড, এবং তারপরে ছিল নর্থ সাউথ ডায়ালগ, এবং আরো প্রায়োরিটি ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওনার সার্ক অ্যাচিভমেন্টের মধ্যে। 1 নম্বর যখন হাওয়ানাতে গেলেন নৌল্যান্ড সামিটের জন্য, তখন উনি আমাদের ইন্টারেস্টিং হলো যে উনি বিমানে যাবেন, আর বিমান কোনোদিন ওই রুটে যায়নি হাওয়ানাতে। তো যাওয়ার সময় হাওয়ানাতে বিমান was caught in this in the
হারিকেন ডেভিড এবং প্লেন উঁচু নিচে করছিল, আমরা খুব নার্ভাস হয়ে গেলাম। উনি বলছিলেন যে ওই সবাইকে যে প্রথম বাংলাদেশ সেই বাংলাদেশ গানটা লাগিয়ে দিলেন। ল্যান্ড সাবমিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিভিন্ন কমিটিতে নন অ্যালাইন্ড যেটা এলডিসি মেম্বারশিপটা প্রিভিলেজটা, এটা অনেক বড় বড় দেশগুলো তারা এটা নন মুভমেন্টের মধ্যে তারা এই স্পেশাল প্রিভিলেজটা দিতে চাচ্ছিল না। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছিল। একটা কমিটি মিটিং এ উনি আমাকে পাঠালেন, সেখানে আমি বললাম যে যদি তোমরা অনলাইনকে শক্ত করতে চাও তাহলে উইক কান্ট্রি উইকার লিঙ্ক ওটাকে শক্ত করতে হবে, উইক লিঙ্ক শক্ত হলে তো অনলাইন মুভমেন্ট শক্ত হবে। এই আর্গুমেন্টটা মোটামুটি সবাই অ্যাপ্রিশিয়েট করলো। তখন আমি দেখলাম যে আমার পিছন থেকে ওয়েল ডান বলে আমাকে ব্যাক করলো রহমান। আমি ঘুরে দেখলাম তখন উনি রাত্রে 8টা বাজে। এইভাবে উনি প্রত্যেক কমিটি মিটিং এ নিজে দেখতেন যে কি হচ্ছে না হচ্ছে। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি, হিজ ভেরি পার্সোনাল কমিটমেন্ট টু ডিপ্লোমেসি, উনি কিভাবে কাজ করতেন আমার এই অভিজ্ঞতা। তারপরে আমরা যখন তেলের দাম বেড়ে গেল তখন একটা স্পেশাল সাবমিট হলো নিউ ইয়র্কে on the economic development and North-South dialogue. এই সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাহেব, আমরা গিয়েছিলাম। তখন ওখানে কথা হচ্ছিল প্লেনে যে তেলের দাম যে বেড়ে গেছে এটা সম্বন্ধে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যদি বলেন তাহলে এটার নেগেটিভ রিয়াকশন হতে পারে আরব দেশে, তো এটা বলা উচিত কিনা। সংসদ সাহেব মনে করছিলেন যে এটা না বললেই ভালো হয়। তো তারপরে আমার মত ছিল যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন যাচ্ছেন এত বড় ডেলিগেশন নিয়ে, উনি এটা বললেই ভালো হয়। তো উনি আরো আর আমরা একই কথা বললাম। তখন উনি এটা তেলের দাম বেড়ে গেছে একটু সম্বন্ধে উনি আরব দেশদেরকে বললেন যে you have to give us some kind of concessional advantage because we are least developed country. এটাতে আমাদের খুব ভালো একটা কেস হলো এবং আরব দেশ এটা অ্যাপ্রিশিয়েট করলো, এটাতে কোনো নেগেটিভ এফেক্ট হয়নি। তো সবচেয়ে বড় যেটা আমি মনে করি মানে যেটা অ্যাচিভমেন্টের মধ্যে হচ্ছে সার্ক। আপনারা সবাই জানেন যে যখন উনি সার্ক আইডিয়াটা স্পন্সর করবেন রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়া, তখন কিন্তু ইন্ডিয়া বলছিল it could be some kind of a joining of small countries against the big, আর পাকিস্তান বলছিল it will be a club dominated by the bigger country. রিজার্ভেশন ছিল ইন্ডিয়া পাকিস্তান সবাই মোটামুটি, কিন্তু উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি নো ফর এন আনসার নেবেন না। উনি তখন পারসিস্ট করলেন এবং সার্ক was born because of his determination. এবং উনি বললেন যে আমরা মিনিমাম কোঅপারেশন থেকে আরম্ভ করি, তারপর দেখা যাবে। যদি ইউরোপ আর অন্য দেশে এখানে 100 year war হলো, এত যুদ্ধ হলো, ওরা যদি একটা কোঅপারেশন আসতে পারে, আমরা কেন আসতে পারবো না? এটা 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 মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে দুইটা এলিমেন্ট ছিল। একটা ছিল যে যদিও বায়োলেট্রাল ইস্যু গুলো আরোপ করা যাবে না, কন্টেনশিয়াল বায়োলেট্রাল ইস্যু, কিন্তু রিট্রিটে লিডাররা যে কোনো ইস্যু আলাপ করতে পারে এবং তাই হলো। রিট্রিটে সব ইস্যুই আলাপ আলোচনা হতো এবং এটা হচ্ছে সার্কের খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। আরেকটা অনেক সময় আমরা বলে যাই, একটা কনভেনশন অন টেররিজম সাইন ছিল, ওই কনভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ সার্কের আন্ডারে। অফ লেট মোটামুটি ইন্ডিয়ার একটা রিজার্ভেশন ফর সার্ক, সাব রিজিয়নাল কোঅপারেশন বেশি